বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছি মিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। রেহানা বেগম নাস্তা নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখলেন আরহান চৌধুরী সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, আর তার সামনে মুখে রকচটা ভাব নিয়ে বসে আছে মেহেরুন চৌধুরী। তাদের পাশের সোফায় বসে আছে মেহেরান এবং নীলিমা। রেহানা বেগম আরহান চৌধুরীকে অনেক বছর আগে এই বাড়িতে দেখেছিলেন। ব্যবসায়িক কাজে কথা বলতে তিনি এই বাড়িতে এসেছিলেন। তাছাড়াও শুনেছেন আরহান চৌধুরী নীলিমার বাবার দুঃসম্পর্কের চাচাতো ভাই হয়, কিন্তু সে যে মেহেরানের বাবা এটা রেহানা বেগম জানত না। ভেবেই খাবারের ট্রে নিয়ে টি টেবিলে রাখলো। আরহান চৌধুরী কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বললেন, আরে বাহ, কফিটা তো দারুণ হয়েছে, তবে বেয়ান বানালে হয়তো আরো মজা হতো। মেহেরুন চৌধুরী তেতে উঠে বললেন, আপনি ভাবলেন কিভাবে যে আমি কিচেনে যাব? কেন, লন্ডনে তো নিজের কাজ নিজেরই করতে হয়, তখন কি আপনার দ্বিতীয় স্বামী কিচেনে যায়? কথাটা ব্যঙ্গাত্মক স্বরে বললেন আরহান চৌধুরী। নীলিমার শ্বশুর এবং মায়ের এরকম তেরা বেঁকা কথা শুনে কিছুই বুঝতে পারছে না। চোখ পাকিয়ে তাকিয়ে ভাবল, মেহরান যেমন করে মায়ের সাথে কথা বলে, আমার শ্বশুরও দেখছি সেভাবেই কথা বলে। আর আমার মাও কম চায় না, সব সময় তার রক্তকণিকা টকবক টকবক করে ফুটতে থাকে। মেহেরান তার বাবাকে বলল, উফ বাবা, তুমিও না। আমার শাশুমাম হলেন মিস ডায়ানার মতো সুন্দরী। ওনার হাত কি আমার দ্বিতীয় শ্বশুর কিচেনের ওই থালা বাসনে লাগাতে দেবেন? আমার শ্বশুরই যেখানে ঘর সংসার সামলায়, আর শাশুমাম আমার এক্স শ্বশুরের বিজনেস সামলায়, তাই না শাশুমাম? মেহেরানের ঠেস মারা কথা শুনে মেহেরান চৌধুরী রেগে উড়নচণ্ডী হয়ে বললেন, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও দেখছি তোমার বাবা মা তোমাকে শেখায়নি। আরহান চৌধুরী এইবার দাঁড়িয়ে গেলেন। মেহেরান চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চল শক্ত করে বললেন, হ্যাঁ, আমার ছেলেকে আমরা আদব কায়দা শিক্ষা না দিলেও ও আপনার মতো অশ্লীল হওয়ার শিক্ষা দেয়নি। মেহেরান চৌধুরী তেতে উঠে বললেন, কি আমি অশ্লীল? আর আপনার ছেলে যে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, এই আপনার চরিত্রবান ছেলের নীতি। আরহান চৌধুরী বাঁকা হেসে বললেন, জোর করে তুলে নিয়ে বৈধভাবে বিয়ে করে ওরা সংসার করছে, কিন্তু আপনার মতো অবৈধ কাজ করে অন্য সংসার ভাঙেনি। বলে মেহেরানের দিকে তাকিয়ে বললেন, মেহরান, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে, এখন নীলিমাকে নিয়ে বাড়িতে চলো। বলেই তিনি হন হন করে সেখান থেকে চলে গেলেন। মেহেরান এতক্ষণ নীরব দৃষ্টিতে বাবা আর শাশুড়ির ঝগড়া উপভোগ করছিল। সে জানতো তার বাবা এখানে এসেছে মেহেরান চৌধুরীকে নাস্তানাবুদ করতে, আর সেটা সে খুব ভালোভাবে করতে পেরেছে। সেটা মেহেরান চৌধুরীর চেহারাতে স্পষ্ট ফুটে উঠেছে। এদিকে এই কাহিনী দেখে নীলিমা তো পুরো বোকা বনে গেল, সবকিছু ওর মাথার ওপর দিয়ে গেল। মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, নাও, আমার বাবার 16 কলা পূরণ হয়েছে, এখন বাসায় চলো। বলেই নীলিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এমন সময় মেহেরুন চৌধুরী নীলিমার হাত ধরে বললেন, ও কোথাও যাবে না, যেতে হলে তুমি একা যাও। আমি জানি আমার মেয়ে তোমার সাথে সুখী নয়। এইবার নীলিমা পড়ল মহাবিপদে। একদিকে ওর মা আর একদিকে মেহেরান ওর হাত ধরে আছে। নীলিমা ভাবল, একজন তো সৎ মায়ের থেকেও বেশি খারাপ, আরেকজন বদ্ধ পাগল উম্মাদ, যে কিনা তার কারাগারে সব সময় আমায় বন্দি করে রাখতে চায়। হে আল্লাহ, সাহায্য করো আমায়, কোথায় যাব আমি? মেহেরান মেহেরুন চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার মেয়ে এখন আমার বউ, এটা বারবার কেন মনে করিয়ে দিতে হয় আপনাকে? আর জানেন তো, প্রথমে ও আমাকে ভালো না বাসলেও এখন অনেক ভালোবাসে। বলেই নীলিমার দিকে তাকিয়ে বলল, কি তাই না ব্লুবার্ড? নীলিমা এই কথা কিছুতেই অস্বীকার করতে পারবে না। সত্যি ও মেহেরানকে খুব বেশি ভালোবাসে, তাই তো মেহেরানের এত মেন্টাল টর্চারও মুখ বন্ধ করে সহ্য করছে। ভেবেই নীলিমা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, নীলিমার এই একটি শব্দই যেন মেহেরানের জন্য যথেষ্টই ছিল। মেহেরান মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, আপনার উত্তর পেয়ে গেছেন তো, এবার আমার বউয়ের হাতটা ছাড়ুন। মেহেরুন চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে বলল,
তুই কি সত্যি সত্যি ওর সাথে সুখে আছিস? আমার কথা না হয় বাদ দিলাম, তোর রেহানা আন্টির কথাও কি তোর মনে পড়ে না? বিয়ের পরে একবার ও এসে এই বাসায় এক রাত থাকিসনি। হতে পারে আমি তোকে কখনো মায়ের ভালোবাসা দেইনি, কিন্তু তোর রেহানা আন্টি তো তোকে খুব ভালোবেসেছে। মেহেরান চৌধুরী কথাগুলো বলছে আর রেহানা বেগম পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। নীলিমা তোর মায়ের ইমোশনাল কথা শুনে এক মুহূর্তের জন্য গলে পানি হয়ে গেল। মেহেরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আজ আমি রেহানা আন্টির কাছে থেকে যাই, আগামীকাল সকালে আপনি আমাকে নিয়ে যান। মেহেরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে মেহেরান চৌধুরীর ইমোশনাল ব্ল্যাকমেলের ফাঁদে পড়েছে নীলিমা, কিন্তু মেহেরান বেঁচে থাকতে নীলিমাকে তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মেহেরান নীলিমার হাতের বাঁধন আরো শক্ত করে দাঁত কিরমির করে বলল, তোমার মায়ের মেলোড্রামা তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি। উনি তোমাকে চান না, তোমার সম্পত্তি চান। বলেই মেহেরান চৌধুরীর দিকে তাকিয়ে চল শক্ত করে বলল, আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে আসলে সবার সামনে আপনার মুখোশ টেনে হিঁচড়ে খুলব, তখন পালানোরও জায়গা পাবেন না। আমার বউয়ের হাত ছাড়ুন। মেহেরানের কঠোর কণ্ঠে কথাগুলো শুনে মেহেরান চৌধুরীর হাতের বাঁধন অটোমেটিক আলগা হয়ে গেল। মেহেরান সেদিকে তাকিয়ে বাঁকা হেসে আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করল না, নীলিমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল। নীলিমার মস্তিষ্কে এতটুকু পরিষ্কার হলো যে আরহান চৌধুরী, মেহেরান এবং মেহেরুন চৌধুরীর মধ্যে আগে থেকেই শত্রুতা আছে, নইলে এইভাবে কেউ কারো প্রতি রিয়াক্ট করতে পারে না। বাসায় এসে ডাইনিং টেবিলে আরহান চৌধুরী, মেহেরান এবং নীলিমা কেউ কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। নীরবতা ভেঙে আরহান চৌধুরী বললেন, তোমরা দুজন কি এখানেই সেটেল হতে চাও নাকি সুইজারল্যান্ডে? মেহেরান গম্ভীর কণ্ঠে বলল, আমার স্ত্রী বাংলাদেশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এখানেই সেটেল হতে চাই। অলরেডি সেটেল হয়ে গেছি, এখন শুধু বাচ্চা হলেই পরিপূর্ণ। মেহেরানের মুখে বাচ্চার কথা শুনে নীলিমা বিষম খেল, কাশতে লাগলো। মেহেরান ওকে পানির গ্লাস এগিয়ে দিল। নীলিমা পানি খেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে গেল। লজ্জায় নীলিমার গাল লাল হয়ে গেছে। ভাবল, কি ঠোঁটকাটা লোক, নিজের বাবার সামনে এইভাবে বাচ্চার কথা বলতে কি লজ্জা লাগে না? ইস, এই পাগল লোকটাকে নিয়ে সামনে যে আরো কত ভোগান্তি আছে আল্লাহ জানে। রাতে মেহেরানের আগে নীলিমা বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহেরান ল্যাপটপে অফিসের কিছু কাজ করে নীলিমার কাছে এসে জড়িয়ে ধরে ওর ঘাড়ে অনবরত চুমু দিতে লাগলো। মেহেরানের এখনো কাণ্ডে নীলিমার শরীরে শিহরণ বয়ে গেল, কিন্তু আজ সকালের ঘটনা নীলিমা কিছুতেই ভুলতে পারছে না। তাই ও কোনো সাড়া না দিয়ে ঘুমের ভান ধরে রইল। মেহেরান বুঝতে পেরেছে নীলিমা ঘুমানোর অভিনয় করেছে, কারণ ওর শরীর শক্ত হয়ে আছে। যদি সত্যি ঘুমাতো তাহলে ওর পুরো শরীর নরম থাকতো। মেহেরান দুষ্টু হেসে নীলিমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, জানো তো, স্বামী স্ত্রীকে কাছে ডাকলে স্ত্রীর উচিত স্বামীর কাছে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, কিন্তু তুমি দেখছি পুরো উল্টো। আমি তোমার কাছে নিজেকে আকর্ষিত করছি আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে ঘুমের অভিনয় করছো। মেহেরানের কথা শুনে নীলিমা ভাবল, এই লোকটা কত চালাক, কিভাবে বুঝলো আমি ঘুমের অভিনয় করছিলাম? ভেবেই নীলিমা মেহেরানের দিকে ফিরল, পিটপিট করে তাকিয়ে বলল, আমার এখন মুড নেই। সকালে আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর আজ সারা দিনেও আপনি আমার সাথে ধমক দিয়ে কথা বলেছেন, তাই এখন আমার মন মেজাজ ভালো নেই। মেহেরান নীলিমাকে জড়িয়ে ধরে বলল, ওকে, আজ সারা রাত তোমাকে আদর করে তোমার মেজাজ ভালো করে দেব। প্লিজ না করো না ব্লুবার্ড। নীলিমা অভিমানী কণ্ঠে বলল, আপনি যখন চান তখন আমি না বলেই দোষ, আর আপনি যখন আমার সব কিছুতে না করেন তখন আমার কেমন লাগে একবারও কি ভেবে দেখেছেন? মেহেরান বুঝতে পেরেছে আজ সকাল থেকে সে একটু ওভার রিয়েক্ট করে ফেলেছে, তাই মুস্কি হেসে বলল, ওকে, আই এম সরি সুইট হার্ট, আর এমন হবে না। তবে তুমি আমার কাছে এমন কোনো আবদার করবে না যে তাতে আমি তোমাকে না বলতে বাধ্য হই। এইবার তো আমায় আদর করো। মেহেরানের মিষ্টি মিষ্টি কথায় নীলিমার নরম মন গলে গেল। ভাবল, উনি তো অসুস্থ, তাই হুটহাট এরকম ব্যবহার করে। ঠিকমতো ঔষধ খেলেই ভালো হয়ে যাবে। এই মুহূর্তে তাকে অবহেলা করা একদম ঠিক হবে না। তাছাড়া মেহেরানের এই অস্পর্শ নীলিমা কখনোই ফেরাতে পারে না, হয়তো জৈবিক চাহিদা বা অপরিসীম ভালোবাসার কারণে, অথবা দুটোই। নীলিমা মুস্কি হেসে নিচে থেকে মেহেরানের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে দুজনের স্পর্শ আরও গভীর থেকে গভীর হতে লাগলো। সেই রাতে ওরা আবারও ডুব দিল প্রেম সায়রে। সকালে মেহেরান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেই নাস্তা বানালো, তারপর তার বাবাকে নিয়ে ব্রেকফাস্ট করলো। মেহেরানের আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বেডরুমে এসে রেডি হয়ে নীলিমার দিকে তাকিয়ে মুস্কি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ডক্টরের দেওয়া ওষুধ খেয়ে নীলিমা এখনও বেঘরে ঘুমাচ্ছে।
মেহেরান কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে ভাবল। প্রতিক্ষণে তোমার উপর একবার করে আসক্ত হয়ে পড়ছি ব্লুবার্ড। কি আছে তোমার মাঝে? তুমিও তো সাধারণ একজন মানুষ, তবুও কেন বারবার তোমার প্রেমে পড়ে যাই? হয়তো এটা তোমার প্রতি আমারও অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ। কথাগুলো অস্ফুট স্বরে বলে মেহেরান মুস্কি হেসে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। নীলিমার ঘুম ভাঙল সকাল 10:30 ঘড়িতে এত সময় দেখে নীলিমা মাথায় হাত দিল। আশেপাশে তাকিয়ে দেখলো মেহেরান নেই। মাথায় হাত দিয়ে বুঝতে পারল ঔষধে হয়তো ঘুমের পরিমাণ বেশি ছিল। ডিপ্রেশনে থাকা রোগীদের ঔষধের মধ্যে ঘুমের ডোজ বেশি থাকে। ভেবে ম্লান হাসলো। নীলিমা আবারও ভাবল, ভেবেছিলাম আমার সাইকো স্বামীকে ঔষধ খাওয়াবো, কিন্তু তার বদলে আমার নিজেরই ঔষধ খেতে হচ্ছে। অবশ্য তাকেও তো খাবারের সাথে ঔষধ দিচ্ছি। ভাগ্যিস এখনো কিছু বুঝতে পারেনি। বুঝতে পারলে কি হতো আল্লাহ জানে। নীলিমা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিল। এমন সময় আরহান চৌধুরী নীলিমাকে বললেন, মামুনি, নাস্তা করে আমার রুমে একটু এসো। নীলিমা ভাবল, এখন তো সে বাসায় নেই। বাবা যেহেতু ডাকছে এখন যাওয়া যায়, উনি তো আর দেখবে না। ভেবে নীলিমা আরহান চৌধুরীকে বলল, আচ্ছা বাবা, আমি আসছি। আরহান চৌধুরী ম্লান হেসে চলে গেলেন। নীলিমা নাস্তা করে ডাইনিং রুম গুছিয়ে আরহান চৌধুরীর রুমে যেতেই দেখল সে বিছানায় বসে পাসপোর্ট সাইজের একটি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা একটু এগিয়ে দেখল ছবিতে খয়েরি রঙের কাপড়ের ঘোমটা টানার মধ্যে বয়সী একজন রমণী। নীলিমা আন্দাজ করতে পারল এটা হয়তো মেহরানের মায়ের ছবি। নীলিমা আস্তে একটা কাশি দিয়ে বলল, বাবা, এসছি। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে হাতের ছবিটা বিছানায় রেখে বললেন, এসো মামুনি, আমার পাশে বসো। আজ তোমায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছি। ভাবলাম এগুলো তোমার জানা দরকার। মেহেরান হয়তো তোমাকে কথাগুলো বলেনি, জানি না ও কখনো বলবে কিনা, কিন্তু আমার শরীর বেশি ভালো না। কখনই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় জানি না, তাই কথাগুলো তোমায় বলার জন্য মনে স্থির করেছি। নীলিমা আরহান চৌধুরীর থেকে এক হাত দূরত্বে বিছানায় বসলো, বলল, বলুন বাবা, আমি আপনার কথাগুলো শুনতে চাই। এখানে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি শুধু রহস্য আর রহস্য। আপনার ছেলে আমাকে এখনো কিছুই বলেনি। আমার মনে প্রতিনিয়ত হাজারো প্রশ্ন বাসা বাঁধে। আপনার কথাগুলোর মাধ্যমে যদি সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাই, তাহলে আমি এতেই শুকরিয়া আদায় করব। আমার হাতে যার ছবিটি দেখছো সে হলো আমার স্ত্রী আয়েশা। তাকে বিয়ে করার পর থেকে তার রূপের থেকেও তার গুণের প্রতি আমি বেশি আকৃষ্ট হয়েছি। প্রতিদিন তাকে নিত্য নতুনভাবে চিনেছি। সে যৌথ পরিবারের সামলে বাচ্চা লালন পালন করেও আমার সাথে রাতে যেভাবে হাসি মুখে কথা বলতো, তাতে আমার মনেই হতো না সে সারাদিন এত পরিশ্রম করে। উল্টো মনে হতো সে একজন রাজকন্যা আর বাকি সবাই তার দাসী। আসলে সে এত কাজ করে ও বেশ পরিপাটি থাকতো, তাই তাকে এই উপাধি দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমরা 4 ভাই আলাদা হয়ে যাই। ব্যবসায়িক কাজের জন্য এক একজন এক এক জায়গায় চলে যায়। তোমার বাবা ছিলেন আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন। দুঃসম্পর্কের আত্মীয় হলেও সে আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। একদিন তিনি আমাকে তার ব্যবসায় পার্টনার হিসেবে যোগ করতে চায়। আমিও আর না করতে পারিনি। তারপর তিনি পরিবার সহ লন্ডনে চলে যায়। কিছুদিন পর শুনি সে মারা যায়। তোমার মা তোমাকে বাংলাদেশে তোমার দাদির কাছে রেখে যায়, আর সে আমার সাথে দেখা করে এই পার্টনারশিপ ভেঙে ফেলতে বলে, আর বলে সে একাই এই ব্যবসা দেখাশোনা করবে। প্রথমে আমি বেশ অবাক হলেও তোমার মায়ের চলাফেরা দেখে বুঝতে পেরেছিলাম লন্ডনে নিশ্চয়ই তিনি কাউকে বিয়ে করেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আমার ধারণা সঠিক। ওই মুহূর্তে আমার কাছে নতুন ব্যবসা করার টাকা ছিল না। আমি এই ব্যবসা থেকে যা উপার্জন করতাম সেটা দিয়ে আমাদের সংসার চলতো। তাই তোমার মাকে অনুরোধ করে বলেছিলাম যেন এই পার্টনারশিপ সে রাখে, কিন্তু আমার কথায় উনি আরও ফুঁসে ওঠে আর আমাকে হুমকি দিয়ে চায় আমি যদি তার কথা না শুনি তাহলে আমার জীবন তছনছ করে দিবে। তখন আমি তার কথায় তেমন পাত্তা দিইনি। ভেবেছি কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টো। তোমার মা আমাকে তার অফিসে ডাকে, আমিও যাই। ভেবেছিলাম সে হয়তো ব্যবসায়িক বিষয়ে কথা বলবে, কিন্তু তার মন মানসিকতা যে এতটা নিচে নামবে সেটা ভাবতে পারিনি। সে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার সাথে বাজেভাবে কয়েকটা ছবি তোলে। তখনকার সময় ছবি এডিট করা যেত না, তাই হয়তো তিনি সরাসরি এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে। সেই ছবি সে আমার স্ত্রীকে দেখায়। আমার প্রিয় মানুষটি হয়তো সেই কষ্ট সহ্য করতে পারেনি, তার হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ওই মুহূর্তে আমাকে আর মিহিরানকে রেখে হার্ট অ্যাটাক করে সেখানেই পরপরে পাড়ি জমে আমার অর্ধাঙ্গিনী। আমি অফিস থেকে এসে যখন তারই অবস্থা দেখি, সেদিন আমিও আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমাকেও যেন তার কাছে নিয়ে যায়। কিন্তু তিনি তো মহান, তার পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি হয়তো আমাকে মিহিরানের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। ছোটবেলা থেকে মিহিরান ছিল বড্ড জেদি। আমি আমার ভাইয়ের কাছে যখন সব ঘটনা বলি তখন মিহিরান আড়াল থেকে সবকিছু শুনে নেয়। মেহেরুন চৌধুরীর ছবিও দেখে ফেলে। ওর ছোট মস্তিষ্কে তখন থেকে প্রেশার পড়ে আর ধীরে ধীরে ও মানসিক রোগীতে পরিণত হয়, যেটা আমরা বুঝতে পারিনি। তোমার মা আমাকে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন মানুষদের প্রতিনিয়ত আমায় হুমকি দেওয়াতো,
আমি বুঝতে পেরেছিলাম এখানে থাকলে হয়তো আমার এবং মেহরানের জীবন সংকট হবে। আর আমাদের সাথে আরেকজনের জীবনও জড়িত ছিল, সে হলো আরিয়ান, মেহরানের মামাতো ভাই। ওর মা মারা যাওয়ার পর আমরা ওকে লালন পালন করি, তাই আমি আমাদের বাড়িটি বিক্রি করে সেই টাকা নিয়ে মেহরান এবং আরিয়ানকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাই। সেখানে আগে থেকে আমার ব্যবসা ছিল, তাই সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করি। একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারলাম মেহরানের অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগ আছে। এই রোগের স্থায়িত্ব অনেকদিন যাবৎ হওয়ার কারণে ওষুধ খেলেও পুরোপুরি সুস্থ হবে না, কিন্তু নিয়মিত ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে। মেহরানকে বিষয়টি নিয়ে বলা মাত্রই ওষুধ খেতে নাকচ করে দিল। তারপর অনেক বোঝানোর পরেও ওকে ওষুধ খাওয়াতে পারিনি। ধীরে ধীরে ওর রাগ জেদ আরও বাড়তে লাগলো। আমি ডক্টরের সাথে কথা বলে জানতে পারি বাইরে থেকে ওকে দেখতে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলো ওর ভেতরে যে মানসিক রোগ বাসা বেঁধেছে সেটা ওষুধ না খেলে পরবর্তীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এর মধ্যে একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারি মেহরান তোমাকে ভালোবাসে আর তুমি হলে মেহেরুন চৌধুরীর মেয়ে। এটা শোনার পর আমি সেদিন খুব রেগে গিয়েছিলাম আর মেহরানকে সরাসরি তোমার ব্যাপারে না বলি, আর তুমি যে মেহেরুন চৌধুরীর মেয়ে সেটাও বলি। মেহরান আমার কথা শুনে অট্টহাসি দিয়ে বলেছিল আগে থেকে সবকিছু জেনে বুঝে তোমাকে ভালোবেসেছে আর তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়েও করবে না। ধীরে ধীরে তোমার প্রতি ওর পাগলামি আরও বাড়তে থাকে। পড়ালেখার বাইরে ও শুধু তোমাকে দেখতেই ব্যস্ত থাকতো। তুমি কখন কি করছো সবকিছুই দেখতো। এমনকি তুমি রাতে ঘুমিয়ে গেলেও সারা রাত ওর রুমের দেয়ালে টানানো তোমার ছবিগুলো দেখতো আর একা একা কথা বলতো। বাবা হয়ে এসব আমি সহ্য করতে পারিনি। একসময় আমি ওর কথা মেনে নিই আর এটাও বলি তোমাকে বিয়ে করলে ও মেহেরুন চৌধুরীর সাথে যেন কখনোই সম্পর্ক ঠিক না রাখে আর তার অপরাধের শাস্তি যেভাবে হোক তাকে দিতে হবে। এছাড়াও কি এটাও বলেছে অবশ্যই তোমার মন জয় করে তোমাকে ভালোবাসতে হবে। মেহরান আমার কথায় রাজি হয় আর ও বিডিতে আসার সিদ্ধান্ত নেয়। মেহরানের আগে আরিয়ান বিডিতে আসে, তারপর থেকে আরিয়ানের সাথে আর যোগাযোগ করতে পারিনি। মেহরানকে জিজ্ঞাসা করলে ও বলল আরিয়ান নাকি ওর সাথে আর ও যোগাযোগ করেনি। জানি না ছেলেটা কেমন আছে। যাই হোক, এত কিছু বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি জানি মেহরান তোমার সাথে সবকিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তুমি ওকে ভালোবেসে ফেলেছো, তাই হয়তো এখন ওর পাগলামিগুলো মেনে নিচ্ছ, কিন্তু ধীরে ধীরে ওর পাগলামি আরও বাড়তে থাকবে, তখন চাইলেও মেনে নিতে পারবে না। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ একজন অস্বাভাবিক মানুষের অত্যাচার কখনোই দীর্ঘদিন সহ্য করতে পারে না। এক সময় না এক সময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেয়। তোমার ক্ষেত্রেও তাই হবে। তাই বলছি আমার ছেলেটা যেহেতু তোমায় অনেক বেশি ভালোবাসে, তুমি পারবে ওকে সুস্থ করতে। ওকে তুমি ভালো করে বুঝালে ও তোমার কথা শুনবে। আমার এখন পর্যন্ত 2বার হার্ট অ্যাটাক হয়েছে। ডক্টর বলেছে আমাকে অতিরিক্ত টেনশন না করতে, কিন্তু নিজের সন্তানের এই দুরবস্থা দেখলে কোনো বাবা মা ঠিক থাকতে পারে বলো? আরহান চৌধুরী নীলিমার দিকে একবার মলিন দৃষ্টিতে তাকিয়ে বিছানায় রাখা ছবিটা হাতে নিয়ে বললেন। একাধারে কথাগুলো বলে আরহান চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমার মাথায় হাত রাখলেন। নীলিমা ফ্লোরের দিকে দৃষ্টি রেখে অনবরত কান্না করছে। নীলিমার কান্না মিশ্রিত চেহারা আরহান চৌধুরী ছাড়াও আরেকজন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। সে আর কেউ নয়, স্বয়ং মেহরান। মেহরান মিটিং শেষ করে ল্যাপটপে দেখছিল নীলিমা কি করছে, কিন্তু দেখলো নীলিমার রুমে নেই। একে একে মেহরান ডাইনিং রুম, ব্যালকনি, ছাদ সবকিছু চেক করলো। অবশেষে তার বাবার রুম চেক করতেই দেখলো নীলিমা এক হাত দূরে আরহান চৌধুরীর পাশে বসে কথা বলছে। প্রায় 1 ঘন্টা কথা বলার পর নীলিমার কান্না মিশ্রিত চেহারা দেখে মেহরানের খুব কষ্ট হলো। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত রেখেছে। এটা দেখে মেহরান আর স্থির থাকতে পারল না। ক্ষুব্ধ নয়নে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নীলিমা কান্না করে আরহান চৌধুরীকে বলতে থাকলো, আমি আমার মায়ের কুকর্মের জন্য লজ্জিত বাবা। তিনি যে এতটা নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না। আমার মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনার ছেলেকে আমি সত্যিই খুব ভালোবেসে ফেলেছি, তাই তাকে এত কিছুর পরেও ছেড়ে যেতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম আমার সর্বোচ্চ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরহান চৌধুরী কিছুক্ষণ আগেই বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব হচ্ছিল। ধীরে ধীরে ব্যথা আরও বাড়তে লাগলো। তিনি ভাবলেন গতকাল রাত জাগার কারণে হয়তো এমন হচ্ছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাই তিনি নীলিমাকে বললেন, আমি মন ভরে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকো। মামুনি, আমার বুকে হালকা ব্যথা অনুভব হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হয়নি, এখন ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। নীলিমা একটু চিন্তিত মুখ নিয়ে বলল, সে কি বাবা, আপনি ওষুধ খেয়েছেন তো? খেয়েছি। আচ্ছা বাবা, আপনি রেস্ট করুন, আমি রুমে যাচ্ছি। কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। বলেই নীলিমা রুমের বাইরে যেতেই দেখলো দরজার সামনে পকেটে 2 হাত গুজে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরান। নীলিমা এই সময় মেহরানকে আশা করেনি, তাই কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এই সময় বাসায় আসলেন যে? মেহরান বাঁকা হেসে বলল, কেন, এখন বাসায় আসতে কি তোমাদের অসুবিধা হয়ে গেল? নীলিমার এইবার বেশ রাগ হলো। শ্বশুরের সামনে মেহরানের এমন হেয়ালি কথা নীলিমা কিছুতেই সহ্য করবে না। নীলিমা মেহরানের হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল। নিচু স্বরে বলল, কি হচ্ছে নাকি? এভাবে কথা বলছেন কেন? বাবার বুকে হালকা ব্যথা হচ্ছে, সে এখন ঘুমোবে। প্লিজ ঘরে চলুন।
আরহান চৌধুরীর বুকে ব্যথা শুনে মেহরান তার রুমে গিয়ে বলল, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব? আরহান চৌধুরী মৃদু হেসে বললেন, না বাবা, রাতে ভালোভাবে ঘুম হয়নি, এখন ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি ঘুমাও, আর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। বলেই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর হাত ধরে উপরে নিয়ে গেল। এভাবে হাত ধরে টেনে উপরে নিয়ে আসাতে নীলিমা বেশ ভড়কালো, বলল, কি হয়েছে? এভাবে টেনে আনলেন যে? মেহরান নীলিমার কাছে এসে বলল, বাবার সাথে এতক্ষণ কি কথা বলছিলে? আর বাবা ওভাবে তোমার মাথায় হাত দিচ্ছিল কেন? ওয়াই? আনসার মি। নীলিমা ভাবল। উনি জানলো কিভাবে আমি বাবার সাথে কথা বলছিলাম? পরক্ষণেই ভাবল, ও, সে তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে, সেটা তো ভুলেই গিয়েছিলাম। উনি তো আমাকে বাবার থেকে 10 হাত দূরে থাকতে বলেছিল, আমি তো আর তার কথা মানিনি। এখন কি হবে? তার পাগলামি কি আরো বেড়ে যাবে? নীলিমার ভাবনার মাঝে মেহরান ওর 2 বাহু ধরে চেঁচিয়ে বলল, তোমাকে বাবার থেকে দূরে থাকতে বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। তাই আজ থেকে তোমার এই রুম থেকে বের হওয়া বন্ধ। তুমি আর কোথাও যেতে পারবে না। তোমার অস্তিত্ব আজ থেকে এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বলে মেহরান ম্যাট্রেসের নিচ থেকে ওষুধগুলো বের করে বলল, এগুলো লুকিয়ে রেখেছিলে তাই না? আর বাকি ওষুধগুলো তুমি আমায় খাবারের সাথে মিশিয়ে খাইয়েছো তাই না ব্লুবার্ড? এখন এই ওষুধ যে দিয়েছে তাকে এর শাস্তি পেতেই হবে। ডক্টর মেহের আফরোজকে আমি কিছুতেই ছাড়বো না। মেহরানের মুখে ডক্টরের নাম শুনে নীলিমা তার কাছে এসে বলল, প্লিজ, আপনি ডক্টর মেহের আফরোজকে কিছু বলবেন না। উনি আমার কথা অনুযায়ী ওষুধগুলো দিয়েছে। উনি যদি জানতেন আপনি এতটা ডেঞ্জারাস, তাহলে কখনো ঔষধ দিতেন না। মেহরান ডেভিল হেসে বলল, ওকে ফাইন, আমি তাকে কিছুই করব না, তবে একটা শর্তে। কি শর্ত? তোমাকে প্রতিটি ওষুধের পাতায় থেকে ওষুধগুলো বের করে সেগুলোকে কেঁচি দিয়ে কুটি কুটি করে কাটতে হবে। কি রাজি? নীলিমা ভাবল, এই ওষুধগুলো কেটে ফেললে মেহরানকে আর সুস্থ করা সম্ভব নয়। আমার এত দিনের সব কষ্ট বিফলে যাবে না। আমাকে তার প্রতি কঠোর হতে হবে, নইলে তাকে কিছুতেই থামানো যাবে না। ভেবেই নীলিমা ক্ষুব্ধ নয়নে মেহরানের দিকে তাকিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে আপনার পাগলামি। আপনার সাথে থাকতে থাকতে আমি নিজেই অর্ধ পাগল হয়ে গেছি। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকতে পারবো না। আপনি যেদিন সুস্থ হবেন ঠিক সেই দিন আমার কাছে আসবেন। একজন অস্বাভাবিক মানুষের সাথে থেকে আমি নিজেকে শেষ করতে চাই না। আজ এই মুহূর্তে আপনার জীবন থেকে আমি চলে যাব। বলেই নীলিমা বড় বড় পা ফেলে চলে যেতে নিলে মেহরান দ্রুত এসে দরজার সামনে 2 হাত মেলে দাঁড়িয়ে বাঁকা হেসে নীলিমার দিকে ঝুঁকে বলল, তুমি জানো যে তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না, তবুও কেন যে এত বাহানা করো বুঝি না। বলে মেহরান নীলিমার হাত শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে বিছানায় বসালো। তারপর টি টেবিলে থাকা 1 গ্লাস পানির অর্ধেক পানি নিজে খেয়ে নীলিমার দিকে এগিয়ে বলল, অর্ধেক পানিটুকু খেয়ে নাও, তুমি খুব তৃষ্ণার্থ। আর হ্যাঁ, আমি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি সেখান থেকেই খাবে। জানো তো, স্বামী বা স্ত্রীর খাবার পাত্রে দুজনে একসাথে একই স্থানে ঠোঁট লাগিয়ে খেলে তাদের মধ্যে মহব্বত বাড়ে। ইদানিং খেয়াল করেছে আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে, তাই দ্রুত এটা খেয়ে নাও। নীলিমা ছলো ছলো নয়নে একবার মেহরানের দিকে তাকিয়ে পানিটুকু খেয়ে নিল, কারণ ওর সত্যিই খুব তৃষ্ণা পেয়েছে। মেহরান মুস্কি হেসে নীলিমার ভেজা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া আলতো করে স্পর্শ করে বলল, আমি যেটা বলি সেটাই করি। আজ থেকে তোমার বাইরে বের হওয়া পুরোপুরি বন্ধ। বলে মেহরান রুম লক করে সেখান থেকে চলে গেল। এদিকে উপর থেকে মেহরান এবং নীলিমার চেঁচামেচি আরহান চৌধুরী শুনতে পাচ্ছিল। উনি ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারলেন না। হঠাৎ করে তার বুকের ব্যথাটা আরও বেড়ে গেল। উনি কিছু একটা ভেবে একটি প্যাড আর একটি কলম নিয়ে লিখতে শুরু করলেন। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে কালেমা পাঠ করে বিছানা থেকে ফ্লোরে গড়িয়ে পড়লেন। মেহরান ডাইনিং রুমে এসে কিছু একটা আওয়াজ পেল। দেখলো আওয়াজটা তার বাবার রুম থেকে আসছে। মেহরান তৎক্ষণাৎ তার বাবার রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো আরহান চৌধুরী ফ্লোরে পড়ে আছে। মেহরান দ্রুত গতিতে তার বাবার কাছে গিয়ে ফ্লোর থেকে তার মাথা উঠিয়ে নিজের কোলে রেখে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, কি হলো তোমার? বেশি কষ্ট হচ্ছে? ওকে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বলেই আরহান চৌধুরীকে ওঠাতে নিলে সে তার ভর আর ছেড়ে দিল। মেহরান তার বাবার দিকে তাকিয়ে দেখলো আরহান চৌধুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার চোখ জোড়া রুমের ওপরের দেয়ালে আটকে আছে। মেহরান তার হাতের পালস চেক করলো। সে বুঝতে পারলো ধীরে ধীরে তার প্রিয় জন্মদাতার প্রাণ বায়ু বের হয়ে যাচ্ছে। মৃত্যু এক অমোঘ সত্যি। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
আরহান চৌধুরীও কয়েক সেকেন্ডের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরান স্তম্ভিত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। আজ তার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। মেহেরান তার মাথা আরহান চৌধুরীর বুকের উপর রেখে হার্টবিট শোনার চেষ্টা করলো, কিন্তু হার্টবিট চলছে না। এই হার্টবিট আর কখনো চলবে না। নিজের জন্মদাতার মৃত্যু কেউ মেনে নিতে পারে না। মেহেরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠল মেহেরান। পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না, কিন্তু প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। চার দেয়ালের মাঝে মেহেরানের চিৎকার ক্রমশ বেড়ে চলেছে। নীলিমা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মেহেরানের আত্মচিৎকারে নীলিমার ঘুম ভেঙে গেল। ও মেহেরানের কণ্ঠ চিনতে পারল। ভাবল তার কোনো বিপদ হলো না তো। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে অনবরত ধাক্কা দিতে লাগলো। কয়েক মিনিট পর মেহেরান দরজা খুলে দিল। নীলিমা মেহেরানের ওই ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে চিৎকার করছিলেন কেন? মেহেরান উত্তরে কিছুই বলতে পারল না। আলতো করে নীলিমার হাত ধরে নিচে নিয়ে আরহান চৌধুরীর রুমে নিয়ে গেল। নীলিমার রুমে তাকিয়ে দেখলো আরহান চৌধুরী বিছানায় ঘুমিয়ে আছেন। নীলিমা তার ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে ভাবলো কত নিষ্পাপ লাগছে তাকে। কিন্তু মেহরান এখানে আমাকে কেন আনলো? ভেবেই জিজ্ঞাসা দৃষ্টিতে মেহেরানের দিকে তাকালো। মেহেরান নীলিমার হাত ধরে টেবিলে রাখা তার বাবার লেখা চিঠিটা নীলিমাকে দিল। নীলিমা চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। মেহেরান, শুনেছি মৃত্যুর 40 দিন আগে থেকেই মানুষ কিছু আলামত পায়। কেন জানি না গত কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি ডক্টরও দেখিয়েছি, নিয়মিত ওষুধ খেয়েছি, কিন্তু বুকের ব্যথাটা মাঝে মাঝে বেড়ে যায়। জানো তো, মৃত্যু যখন খুব নিকটে থাকে তখন পৃথিবীর কোনো ওষুধই কোনো কাজে লাগে না। আজ সকাল থেকে আমার বুকে একটু একটু করে যন্ত্রণা হচ্ছে, আর সেটা ক্রমশ বেড়ে চলছে। ওষুধ খাওয়ার পরও ব্যথা কমছে না। মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমার হায়াত এই পর্যন্তই লিখে রেখেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ড ফিরে যাব। যদি আমি বেঁচে থাকি তাহলে এই চিঠিটা তোমার হাতে দেবো, কিন্তু যদি মারা যাই তাহলে টেবিলে রাখা চিঠিটা তুমি নিজেই পড়ে নিও। তোমার মাকে আমি এখনও খুব ভালোবাসি, তাই আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করিনি, আর তার স্মৃতি নিয়েই এতটা দিন পার করেছি। আমি জানি আমার মতো তুমিও নীলিমাকে খুব ভালোবাসো। আজ বাবা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করব। তোমার এই রোগটা প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে নীলিমাকে তোমার হারাতে হবে, কারণ একজন অস্বাভাবিক মানুষের সাথে কেউ বসবাস করতে চায় না। যদি নীলিমাকে হারাতে না চাও তাহলে তুমি এখন থেকে ডক্টরের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খাবে, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। তোমার মা এবং আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে, আর তোমার বাবার এই শেষ অনুরোধটি রেখো। চিঠিটির এখানেই সমাপ্তি ঘটল। সেই সাথে চিঠির মালিকও চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেল। নীলিমার কান্নারা যেন আজ বাদ মানতে চাইছে না। অঝরে কেঁদে চলেছে সে, তবে খুব নীরবে। আরহান চৌধুরীর কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবল, ছোটবেলায় কিছু বোঝার আগেই বাবাকে হারিয়েছি, মা থেকেও নেই। ভেবেছিলাম আপনি আমার বাবার স্থান পূরণ করেছেন, কিন্তু আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন বাবা। সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যটা এভাবে নির্ধারণ করেছেন। কিছুক্ষণ পর মেহরানের দিকে তাকালো, নিচু স্বরে বলল, মৃত মানুষকে তাড়াতাড়ি কবর দিতে হয়। আর হ্যাঁ, মৃত মানুষের সামনে উচ্চ শব্দে কান্না করা উচিত না, তাহলে তাদের রুহের কষ্ট হয়। আপনি বাবার দাফনের ব্যবস্থা করুন। মেহরান নীরবতা বজায় রেখে সেখান থেকে প্রস্থান করল। কবরস্থানে মেহরানের চাচা সহ কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিল। দাফন কাজ সম্পন্ন করে এক এক করে সবাই চলে গেল। মেহরান কবরস্থানে তার বাবার কবরের পাশে কিছুক্ষণ মোনাজাত ধরে বসে রইল। আজ তার সবচেয়ে প্রিয় মানুষটি পৃথিবী থেকে বিদায় নিল। এদিকে মেহরানের ফোন থেকে নীলিমা রেহানা বেগমকে ফোন দিয়ে সবকিছু বলেছে, আর এই বাড়ির ঠিকানাও দিয়েছে। রেহানা বেগম বেডরুমে বসে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন, আর ওকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি নীলিমাকে ছোট একটি বাটন ফোন দিয়ে বললেন, এই ফোনটা তোমার কাছে রাখো। এখন থেকে এটা দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমি জানি মেহরান বাবা তোমায় ফোন দেয়নি, তাই তোমার জন্য এটা নিয়ে এসেছি। নীলিমা ফোনটা নিয়ে কাভার্ডে জামা কাপড়ের নিচে রেখে দিল। কিছুক্ষণ পর রেহানা বেগম বিদায় নিয়ে চলে গেল। মেহরান বাসায় এসে চুপচাপ শুয়ে থাকলো। সারাদিন রাত শুয়ে কাটালো, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। নীলিমাও সারা রাত ঘুমাতে পারেনি। ভাবল, এই মুহূর্তে মেহরানকে আমার সাপোর্ট দেওয়া উচিত, নইলে উনি ভেতর থেকে আরো ভেঙে পড়বে। ভেবেই শেষটাতে মেহরানের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। আমিও যাব, আপনিও যাবেন। প্লিজ এতটা নীরব হয়ে থাকবেন না, একটু কথা বলুন। আমি আপনার পাশে আছি তো, আপনাকে ছেড়ে কখনো দূরে যাব না, প্রমিস। নীলিমার কথা শুনে মেহরান চোখের পানি ছেড়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কণ্ঠে আকুতি নিয়ে বলল, তুমি আমায় কখনো ছেড়ে যেও না ব্লুবার্ড, তুমি যা বলবে আমি তাই করব। নীলিমা ম্লান হেসে ভাবল, আপনাকে এই মুহূর্তে ওষুধ খেতে বললে সেটা আপনি কখনোই শুনবেন না, তাই এই কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। কেটে গেল সেই রাত। তারপর আরো অনেক রাত্রি।
দেখতে দেখতে আরহান চৌধুরীর মৃত্যু প্রায় 1.5 মাস হয়ে গেল। এই 1.5 মাস নীলিমা ইউনিভার্সিটিতেও যায়নি, মেহেরানের পাশে থেকেছে, সবসময় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। মেহেরানের অগোচরে আবারও তাকে ওষুধ দিয়েছে। মেহেরান এখন আর আগের মতো নেই, আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। তবে নীলিমাকে নিয়ে তার হিংসুটে মনোভাব এখনও কমেনি। এক পড়ন্ত বিকেলে নীলিমা মেহেরানের কাছে এসে পড়ল। অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না, চলুন না একটু নদীর পাড়ে ঘুরে আসি। মেহেরান মুস্কি হেসে নীলিমাকে রেডি হতে বলল। নীলিমা খুশি হয়ে নীল রঙের গাউন এবং হিজাব দিয়ে মুখ বেঁধে ঝটপট রেডি হয়ে নিল।